একটু জানতে চাইবো যে হাঁটু ব্যথার চিকিৎসায় আমাদের কিন্তু ইনজেকশন থেরাপি বা পিআরপি দেওয়ার কথা কিন্তু বলা হয়, যেটা আপনিও বলছিলেন স্যার। এই চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কতটা কার্যকর? হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকটা রোগেরই চিকিৎসাটা ধাপে ধাপে করা হয়। যেমন তার সিভিয়ারিটি বা তার সমস্যা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। যেমন স্টেজ 1-এ যদি আমরা বলি, আর্লি স্টেজে, তখন হয়তো কিছু ওষুধ, সাপ্লিমেন্ট, এক্সারসাইজ এগুলোতেই সমস্যাটার সমাধান হয়ে যায়। এরপরে সেকেন্ড স্টেজে দেখা যায় যে তার ফ্লুইডটা এত বেশি কমে গেছে যে তার মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে, তার হাড়ের ঘর্ষণটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই ধরনের ইনজেকশনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্টেরয়েড জাতীয় ইনজেকশনের ব্যবহার করা হয়, সেটা খুব সাময়িক কিছু টেম্পোরারি রেজাল্ট দেয়, বাট ওইটা দীর্ঘমেয়াদী অনেক সময় ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমরা কিছু সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানো কিছু ইনজেকশন আছে, যেগুলো হাইলোরনিক অ্যাসিড বা এই টাইপের কিছু ইনজেকশন, যেটা আপনার জয়েন্টের ফ্লুইডটা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী রোগীকে ভালো রাখে। এছাড়া পিআরপি যেটা আপনি বললেন যে প্লাটিলেটিস প্লাজমা, এটা খুব ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট পদ্ধতি, বাট এটা ক্ষেত্র বিশেষে ভ্যারি করে। কিছু কিছু রোগী আমরা পাই তারা খুব ভালো ফিডব্যাক নিয়ে আসে, আবার অনেকে হয়তো খুব বেশি ভালো রেজাল্ট আসে না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট যে আমাদের শরীরের যে রক্ত, সেখান থেকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যার যার শরীর, সেখান থেকেই আমরা প্লাজমাটা নিয়ে তার জয়েন্টের ভিতরে পুশ করে দেওয়া হয়। এবং আরেকটা যেটা, যে এর সাথে সাথে অনেক সময় দেখা যায় যে কিছু সাপ্লিমেন্ট, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন, এমএসএম, হাইলোরনিক অ্যাসিড, এই ধরনের কিছু উপাদান রয়েছে যেটা আমাদের জয়েন্টের হেলথগুলোকে সুস্থ রাখে। সেই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করা এবং ওভারঅল এটার সাথে সাথে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ, এই দুইটা জিনিস সমন্বিতভাবে করে, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। স্যার, আবার কিছু ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন অপারেশনের কথাও কিন্তু উঠে আসে। কোন পরিস্থিতিতে আসলে এই অপারেশনটার প্রয়োজন হয়? ধন্যবাদ। আমরা আলোচনার মধ্যে এক সময় বলেছি যে আমরা ট্রিটমেন্টটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, প্রাথমিক, মধ্যম এবং খুব সিভিয়ার। এখন যদি দেখা যায় যে খুব অ্যাডভান্স স্টেজে অস্টিওআর্থ্রাইটিস আছে, বা তার হাড়ের ইরোশন এত বেশি যে সেখানে হয়তো নর্মাল ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো খুব বেশি কাজে লাগছে না, এবং সাথে সাথে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেগুলো আমরা নিয়েছি অলরেডি, যে ওষুধ খেয়েছি, ফিজিওথেরাপি নিয়েছি, ইনজেকশন নিয়েছি, তারপরও সমস্যার সমাধান হচ্ছে না, তখন নিশ্চয়ই চিকিৎসক অন্য অল্টারনেটিভের কথা চিন্তা করে এবং এই সার্জারিগুলো করা হয়। সেটাকে বলা হয় যে নি রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন সার্জারি। এবং এটাও কিন্তু খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি, যেটা একটা সময় মানুষ পঙ্গুত্ব বরণ করতো যখন এটা থেকে আর পরিত্রাণের উপায় ছিল না, কিন্তু এখন কিন্তু এটা খুব বাংলাদেশেও অ্যাভেলেবেল চিকিৎসা রয়েছে, যারা এই হিপ নি রিপ্লেসমেন্ট সার্জারি করে। এই ধরনের চিকিৎসকরা রেগুলারই এই কাজগুলো করেন, এবং এটার দুইটা ভালো আউটকাম যদি দেখি আমরা, সেটা হলো যে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে, ব্যথা থাকে না, সাথে তার যে জয়েন্টের যে মুভমেন্ট বা স্বাভাবিক মুভমেন্ট, এটা নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভীতি থাকে যে হয়তো অপারেশন করলে আর নিচে বসতে পারবে না বা নামাজের মতো বসতে পারবে না। এই ধরনের যে ভীতিটা, সেটা আসলে অনেকটাই আমরা যদি বলি যে সঠিকভাবে ট্রিটমেন্টটা নেয়, অপারেশনটা ভালো হয় এবং সাথে তার রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি সেবাটা সঠিকভাবে পায়, তাহলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং এই পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই আমরা অনেক সময় কিছু অবহেলা বা ইগনোরেন্স দেখি, যেমন চিকিৎসক হয়তো বলেছে কিন্তু রোগীরা মনে করে যে এটা অত হয়তো গুরুত্বপূর্ণ না, অনেক কস্ট ইফেক্টিভ একটা অপারেশন করলো, যে কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু তার পরবর্তী যে রিহ্যাবিলিটেশন সেটা সঠিকভাবে নিল না, তাহলে অনেক সময় রোগীরা তার স্বাভাবিক যে ফাংশনটা সেটা ফিরে পায় না। এক্ষেত্রে আমি বলবো যে এই সার্জারিগুলো খুবই ইফেক্টিভ একটা সার্জারি পদ্ধতি, এবং একটা সময় যে এটা নিয়ে অনেক ভীতি ছিল, সেটা এখন সেই ভীতির বিষয় নেই, কিন্তু একটা সমন্বিত চিকিৎসা, যেটা অপারেশনের পরবর্তী যে পোস্ট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, পোস্ট অপারেটিভ, সেটা সঠিকভাবে